রাধে রাধে আমার প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকে আমি তোমাদের কাছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি, উত্তরায়ণ বা দক্ষিণায়নকাল কাকে বলে, পৌষ মাসের শেষের দিনকে আমরা পৌষ সংক্রান্তি বলছি, তাহলে অন্যান্য মাসের সংক্রান্তিকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না? পৌষ মাসে এমন কী বা আছে যে এই মাসের পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বলছি? কেনই বা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মদেব এই পৌষ সংক্রান্তি বা উত্তরায়ণকালের মৃত্যুবরণ করার জন্য অপেক্ষা করেছিলেন? এ সমস্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি তোমাদের কাছে তুলে ধরছি। আগামী 14ই জানুয়ারি 2025 29শে পৌষ 1431 বঙ্গাব্দে মঙ্গলবার উত্তরায়ণ ও পৌষ সংক্রান্তির শুভ সূচনা। প্রত্যেক মাসের শেষ দিন অর্থাৎ যে দিনে মাস শেষ হয় সেই দিনকে আমরা সংক্রান্তি বলছি। এই সংক্রান্তির অর্থ হলো সঞ্চার বা গমন করা। সূর্যাদির এক রাশি থেকে অন্য রাশির সঞ্চার বা গমন করাকে সংক্রান্তি বলছি। সংক্রান্তি শব্দটির বিশ্লেষণ করলে এই অর্থই পাওয়া যায়, সং যুক্ত ক্রান্তি। সং অর্থাৎ সাজা, ক্রান্তি অর্থাৎ সংক্রমণ অর্থাৎ ভিন্ন রূপে প্রকৃতির সেজে অন্যত্র সংক্রামিত হওয়া বা নতুন সাজে নতুন রূপে অন্যত্র সংক্রামিত হওয়া বা গমন করাকেই বোঝায়। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই 6 মাস উত্তরায়ণকাল, আর শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ ও পৌষ মাস এই 6 মাস দক্ষিণায়নকাল। তাহলে পৌষ মাসের শেষ দিনে সূর্য উত্তরায়ণের দিকে যাত্রা শুরু করে দেয়। এই সংক্রান্তিকে পৌষ সংক্রান্তি বলছি বা উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়ে থাকে। শাস্ত্রমতে মানুষের 1 বছর দেবতাদের একটি দিন রাতের সমান, অর্থাৎ মানুষের উত্তরায়ণের মাস সমান দেবতাদের 1 দিন ও দক্ষিণায়নের 6 মাস দেবতাদের একটি রাত বলে মনে করা হয়। রাত্রে মানুষেরা যেমন দরজা জানলা বন্ধ করে ঘুমোয়, ঠিক তেমনি দেবতাগণ ও দক্ষিণায়নের সময় সমস্ত কিছু বন্ধ রেখে বিশ্রাম করেন। এ সময় বাইরে থেকে ভেতরে প্রবেশ করার সুযোগ নেই, অর্থাৎ এই সময় দেবলোক পুরোপুরি বন্ধ থাকে। আবার দেবগণের রাত এই সংক্রান্তির দিন শেষ হয় বলে পরবর্তী উদয়ে ব্রহ্ম মুহূর্ত থেকে দেবগণের দিবা শুরু হয়। উক্ত সময় স্বর্গবাসী ও দেবলোক সকলেই নিদ্রাভঙ্গ হয়ে পড়েন এবং নিত্য ভগবত সেবামূলক ক্রিয়াদি শুরু করে থাকে। এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান করা, পূজাপাঠ, নামযজ্ঞ, গীতাপাঠ, শ্রবণ, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও অনুষ্ঠানের মাধ্যমে সেই দিনটিকে আনন্দদায়ক করে তোলেন। অন্যদিকে গঙ্গাপুত্র ভীষ্ম পিতা শান্তনুর থেকে বর পেয়েছিলেন যে তিনি ইচ্ছাকৃত মৃত্যুবরণ করতে পারবেন, অর্থাৎ তিনি নিজে ছাড়া আর কেউ তাকে স্পর্শ করতে পারবেন না। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্ববিখ্যাত বীর সর্বত্যাগী ও জিতেন্দ্রীয় মহাপুরুষ এর মহাপ্রয়াণের স্মৃতির জন্য উত্তরায়ণের এই পৌষ সংক্রান্তিও মর্যাদাপূর্ণ হয়ে উঠেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের প্রধান সেনাপতি তিনি ছিলেন। উভয় পক্ষে 18 দিন যুদ্ধের 10ম দিনে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পাণ্ডবদের সেনাপতি অর্জুনের দশাসরাঘাতে ক্ষত বিক্ষত হয়ে ভীষ্মদেব রথ থেকে মাটির ওপর তীরের বিছানায় শুয়ে থাকে। 58 দিন আর উত্তরায়ণের জন্য তিনি অপেক্ষা করতে থাকেন। অবশেষে এই পৌষ সংক্রান্তির দিন যোগ বলে তিনি দেহত্যাগ করেছিলেন। পৌষ সংক্রান্তির দিন সূর্য উত্তর মেরুতে হেলে পড়তে থাকে, যার জন্য এই সংক্রান্তিকে মকর সংক্রান্তি ও বলা হয়ে থাকে। শাস্ত্রমতে ভীষ্মদেব মৃত্যু বা দেহত্যাগের পরে দেবলোকে যায়নি। তিনি ছিলেন দৌ মতান্তরে দৌ নামক অষ্টবসু, যিনি মহর্ষি বশিষ্ঠ এর অভিশাপগ্রস্ত হয়ে ইহলোকে মনুষ্য জন্ম কৃতকর্মযোগের জন্য জন্ম নিয়েছিলেন। তাই তার পুনরায় দেবলোকেই যাওয়ার কথা। ভীষ্মদেব যদি দক্ষিণায়নকালে দেহত্যাগ
করতেন তবে তাকে তার লোকে প্রবেশ করার জন্য বাইরে প্রতীক্ষা করতে হতো। তিনি ইচ্ছামতো মৃত্যুবরণ করেছিলেন বলে ভেবে দেখলেন দক্ষিণায়ন মহাপ্রাণ করলে দেবলোকে গিয়ে প্রতীক্ষা করার চেয়ে এই তীরসজ্জায় থেকে উত্তরায়ণের প্রতীক্ষা করা অনেকটাই ভালো, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হবে, সৎসঙ্গ হতে থাকবে, যার ফলে সকলের মঙ্গল হবে। দেবলোকে একা প্রতীক্ষা করার থেকে 58 দিন তীরসজ্জায় থেকে উত্তরায়ণের জন্য অপেক্ষা করা অনেকটাই ভালো বলে মনে করেছিলেন তিনি। আর এই পৌষ মাসের সংক্রান্তি অর্থাৎ উত্তরায়ণকাল আসামাত্র মাতা গঙ্গার হাতে জলপ্রাণ করে নিজেই প্রাণত্যাগ করে দেবলোকে পৌঁছে যান তিনি। 5000 বছরের অধিক পূর্ব হতে আমরা প্রতি বছর উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তিকে প্রাতকালে খড়কুটো জড়ো করে ভীষ্মদেবের প্রতীকী শবদাহ করে থাকি। অনেকে এই শবদাহকে মেরামেরির ঘর বা ফেরাফেরির ঘরও বলে থাকেন এবং এই দিন সবাই মাছ মাংস বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেন, কারণ উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তির দিনে অদৃষ্টি ক্রিয়া বা শ্রাদ্ধশান্তি করে থাকে। অন্যদিকে এই দিব্যদৃষ্টি এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিন প্রাতকালে দেবলোকের সকল দেবতাগণ বা স্বর্গবাসী পিতৃপুরুষগণ নিদ্রাভঙ্গ করে জেগে ওঠেন। ভীষ্মদেবের এই মহাপ্রয়াণ পৌষ মাসের সংক্রান্তিকে যেন অন্যরকম নিত্য নতুনভাবে সাজিয়ে তুলেছে। আবার গ্রাম বাংলার কিছু প্রতিচ্ছবিও যেন এই মহাসংক্রান্তি যোগকে উন্মাদ করে তুলেছে। উত্তরায়ণ আসার সঙ্গে সঙ্গে শিশির ও কুয়াশাতে ভিজে থাকা খেজুর ও তাল গাছের রসে বাঙালিদের যেন পিঠে পুলি থেকে শুরু করে খেজুর গুড় তালের গুড় তৈরির জন্য বাঙালিরা যেন ব্যস্ত হয়ে ওঠে। এই মাসে বাঙালিদের যেন 12 মাসে 13 পার্বণ প্রকৃতিকে সাজিয়ে তোলে। মাঠে মাঠে ফুটে সর্ষের ফুল আর মৌমাছিরা মধু সংগ্রহ করে মৌচাক বানায়। সবার কাছে এই উত্তরায়ণ কাল যেন পরিপূর্ণভাবে নতুন সাজে পৌষ সংক্রান্তি মাসকে যেন ফুটিয়ে তোলে। আর অন্যদিকে এই পৌষ পার্বণ মাসে আর একটি বৈশিষ্ট্য রয়েছে। এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনে গ্রামে গ্রামে ভাগবত পাঠ হয়। গ্রামে 14 মাদলের মেলা অনুষ্ঠান যেন মানুষের মনকে নতুনভাবে আনন্দিত করে তোলে। কুমোরেরা মাটির হাঁড়ি কলসি তাওয়া বিভিন্ন রকম মাটির জিনিস লোহার জিনিস থেকে শুরু করে সমস্ত জিনিস কেনাবেচার জন্য হরিবাসর প্রাঙ্গণে মেলার আয়োজন অনুষ্ঠান করে। গ্রামে নাম কীর্তন ভগবত পাঠ শ্রবণ ও 4 দিন ধরে 14 মাদলের সূচনা হয়। নতুন চালে মহাপ্রভুর ভোগের আয়োজন করা হয়। এই মাসে বিশেষ করে অন্নদান বস্ত্রদান অর্থদান ও ভগবদ্গীতাও অনেকেই দান করে থাকে। এ সমস্ত কিছু যেন এই পৌষ মাসের সংক্রান্তিকে ঘিরে বাঙালিদের যেন এক অভিনব নিত্য অনুষ্ঠান তৈরি হয়েছে। বন্ধুরা, তোমাদের আজকে এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ও অপরকে দেখার সুযোগ করে দেবে।